ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে শুরু প্রচার প্রচারণা। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, আশা জামায়াতের আমির ডক্টর শফিকুরের। এবং গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো হুমকি ধমকিতে কাজ হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের। ইউরোপের 8 দেশের উপর আরোপ করা শুল্ক শতভাগ বাস্তবায়ন করা হবে। রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা হচ্ছে না চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হবে 26শে জানুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। একই সঙ্গে রায়ের পরবর্তী দিন হিসেবে 26 জানুয়ারি দিন ঘোষণা করে আদালত। গত 24 আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য 20 জানুয়ারি ঠিক করা হয়। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা এ মামলায় গ্রেফতার থাকা 4 আসামিকে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করে চলে বিচার কাজ। গত বছরে 11 আগস্ট রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম। আদালতে এসে সাক্ষ্য দেন 26 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ভবনে ঢাকা 13 ও 15 আসনের প্রার্থীদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে একদম ফাঁকা। বেলা গড়িয়ে দুপুর হলেও কোনো প্রার্থী আসেনি প্রার্থিতা প্রত্যাহার করতে। আজ বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এছাড়া বিকেলে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। একই সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসবেন সুইডিশ রাষ্ট্রদূত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরও বিস্তারিত জানাতে আগারগাঁওয়ের ইটিআই ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন যে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র বাতিল, রিটার্নিং অফিসারের কাছে সেগুলো আপিল জমা দেওয়া, আপিল শুনানি, এই পর্যায়গুলো শেষ করে গতকাল থেকে আজ বিকেল 5টা পর্যন্ত কোনো প্রার্থী যদি মনে করেন যে তিনি নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন না, তাহলে তিনি আজ বিকেল 5টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার প্রত্যাহারপত্র জমা দিতে পারবেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তিনি জানাতে পারবেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। আর এই মুহূর্তে আমি আছি রাজধানীর নির্বাচন কমিশন ভবনের পেছনের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনের এখানে যে রিটার্নিং কর্মকর্তা আছেন ইউনুস আলী, এখানে ঢাকা 13 এবং 15 এই 2 আসনের যারা প্রার্থী আছেন তাদের রিটার্নিং কর্মকর্তার যে অফিস সেটি এখানে এই 2 আসনের প্রার্থী যদি কেউ মনে করেন যে তারা উইথড্র করবেন, সেক্ষেত্রে তারা এখানে এসে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আর আমি এখানে সকাল থেকে আছি, কিন্তু দেখছি যে এখানে এখন পর্যন্ত কেউ আসেনি এবং আমি ঠিক আমার পেছনেই রিটার্নিং অফিসারের এই যে কার্যালয়, এখানে আমি দেখেছি যে এখন পর্যন্ত কেউ আসেনি। যদি আসে তবে আমি আপনার মাধ্যমে তারা দর্শকদেরকে জানিয়ে দেব। আর এছাড়া আজকে বিকালে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে পোস্টাল ব্যালট অ্যাপের মাধ্যমে কিভাবে ভোট গ্রহণ হবে সেই বিষয়ে একটি ব্রিফ করা হবে। আর এছাড়াও সিইসির সাথে সুইডিশ অ্যাম্বাসেডর তিনি আসবেন এবং বৈঠক করবেন। বৈঠক শেষে আমাদেরকে তিনি যদি ব্রিফিং করেন তবে আমরা বৈঠকের বিস্তারিত আপনাকে জানাতে পারবো। শ্রাবন্তী। আপনাকে ধন্যবাদ। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে তার দল। সকালে রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছি। ক্ষমতায় গেলে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশে সব নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করবে জামায়াত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 249 কুমিল্লা 1-এ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনীত প্রার্থী তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে ভাবনা বা তার প্রস্তুতি বিষয়। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই আপনার কাছে যে কি ধরনের প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলমীর অশেষ মেহরবানিতে আল্লাহ রাব্বুল আলমীর ভরসা করে আমি খেয়াল করতেছি এই দাউদকান্দি এবং মেঘনাকে একবার সুন্দর নিরাপত্তা সুশাসন এর যে ভাবনাটা, এক নম্বর হইল সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলমুক্ত নিরাপদ দাউদকান্দি এবং মেঘনা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত চাঁদাবাজ মুক্ত স্বাধীন ব্যবসার পরিবেশ নিশ্চিত করা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিন্তে ওয়ার্ড ভিত্তিক নাগরিক সভা আয়োজন করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা, শিক্ষার মান উন্নয়ন করা, জলাবদ্ধতা প্রশাসন গড়ে তোলা, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি করা, বেকারত্ব দূর করা, যুব সমাজকে মাদকমুক্ত রাখার চেষ্টা করা, মাদক স্পষ্ট আমাদের দেশে যে মাদক স্পষ্ট স্পটগুলা চিহ্নিত করে সেখানে একটা অভিযান চালিয়ে এগুলাকে নির্মূল করার চেষ্টা করা, মাদক আসক্ত যারা আছে তাদেরকে চিকিৎসা এবং পুনর্বাসনের চেষ্টা করা, একটি সুন্দর সমৃদ্ধশালী দাউদকান্দি মেঘনা গড়ে তোলার চেষ্টা করা এবং দাউদকান্দি এবং মেঘনার মধ্যে যে নদীপথের কারণে আমরা ওই দিক দিয়ে অনেক দূর থেকে মেঘনার যাওয়া লাগে, অথবা এদিক দিয়ে হোমনা হয়ে তিতাস হয়ে আমাদেরকে মেঘনা যাওয়া লাগে। এই জন্য মেঘনা এবং দাউদকান্দি একসাথে সংযোগ করার জন্য বিশাল আমাদের যে ব্রিজ করে সংযোগের একটা ব্যবস্থা করার চেষ্টা করা। বিষয় জানতে চাই যে জামাত ইসলামী রয়েছে, এরপর আপনারা রয়েছেন, এই যে ইসলামিক দলগুলোর মধ্যে ভোটের ভাগাভাগি হওয়ার সম্ভাবনা আছে কিনা, যেহেতু আপনারা আলাদা হয়ে গেল? যে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে তারা তাদের ভোটের নিয়ে কাজ করতেছে, আমরা আমাদের ভোট নিয়ে কাজ করতেছি। আশা করি আল্লাহ রাব্বুল আলমের মেহেরবানিতে তাদের তুলনায় আমাদের ভোট অনেক বেশি হবে ইনশাল্লাহ। সেটা আসলে কিভাবে, মানে আপনারা এই 17 বছর তো আসলে মাঠে প্রকাশ্যে মানুষের দলগুলো আসতে পারেননি, তাহলে কেন সাধারণ মানুষ আপনাদেরকে? যদিও আমরা পার্লামেন্টে যেতে পারে নাই, তারা যদিও গিয়েছে, তারা কারো না কারো শরণাপন্ন হয়ে কারো পেছনে হাল ধরে তারা যেতে গিয়েছে। যেভাবে 18টা তারা আসন পেয়েছিল, বিএনপির হাত ধরে গিয়েছিল, এভাবে প্রত্যেকবার এভাবে গিয়েছিল। যদি আমরা এভাবে ফিকির করতাম তাহলে আমরা যেতে পারতাম, কিন্তু আমরা খেয়াল করেছি যে আমরা ইসলাম চাই, আর ইসলাম নিয়েই যেহেতু আমরা সামনে আগাবো, এই জন্য আমরা ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আমরা শুধু নিজেদেরকে নিয়েই আল্লাহর উপর ভরসা করে। নারীদের কাছে যাচ্ছেন ভোট চাওয়ার জন্য, বা নারী ভোটার আসলে কি বলছে আপনাদেরকে দেখে? নারীরা ইসলাম চায়, ইসলাম সুশাসন তারা চায়, এবং তারা এখন আগের মতো এরকম মূর্খ নয়। এখন তারা বর্তমান সবাই সচেতন এবং বিভিন্ন নেটের মাধ্যমে তারা ইসলাম বুঝে এবং ইসলাম এর সমাজ তারা চায় এখন ইনশাল্লাহ। সেক্ষেত্রে বিএনপি রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে এবারে নির্বাচনটা এই আসনটাতে? আমরা আশা করব আল্লাহ রাব্বুল ভরসা করে আমরাই বিজয় হব ইনশাল্লাহ। আমরা বিজয় হব, যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলমের উপর ভরসা করে ইসলামকেই একমাত্র ধারণ করে আসছি। এই জন্য ইসলামের উপর ভরসা করে যেহেতু কাজ করি, আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবুহু। এই জন্য আল্লাহর ভরসা করে যেহেতু কাজ করি, আমরাই বিজয় হব ইনশাল্লাহ। ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা তখন যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। রাজধানী ও আশেপাশের জেলাগুলোতে শীতের প্রভাব কমলেও দক্ষিণ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এখনও কনকনে ঠান্ডা। তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 12 ডিগ্রিতে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গায় 11 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দক্ষিণ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার পথঘাট। তবে বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলছে সূর্যের। দুপুরের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সকাল ও রাতের হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে ছিন্নমূল ও দিনমজুররা। তবে প্রশাসন ও বেসরকারিভাবে থেকে সহযোগিতা না পাওয়ার কথা জানান শীতার্তরা। সেই সাথে শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। হাসপাতালগুলোতে জ্বর, সর্দি, কাশি নিয়ে ভিড় করছে মানুষ। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
ইউরোপের 8 দেশের ঘোষণা দেয়া শুল্ক আরোপ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। গ্রিনল্যান্ড দখলে তিনি বল প্রয়োগ করবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প কোনো মন্তব্য করতে চাননি। মার্কিন প্রেসিডেন্ট জানান, 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হবে। গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এ শুল্ক বলবৎ থাকবে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে। এদিকে ডেনমার্ক সতর্ক করেছে, গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক পদক্ষেপ ন্যাটোর অবসান ডেকে আনবে। আর নিজেদের স্বার্থ রক্ষার জন্য জোর দিয়ে বলছে ইইউ। সরকার বিরোধী বিক্ষোভে জড়িতদের আত্মসমর্পণের জন্য 3 দিনের আলটিমেটাম দিয়েছে ইরান সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তেহরানের দাবি, বিদেশি শক্তির উস্কানিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দাঙ্গায় রূপ নেয়। সরকারি হিসেবে 5,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংস্থাগুলো আরও বেশি হতাহতের কথা বলছে। প্রতারিত হয়ে যারা দাঙ্গায় অংশ নিয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে বলে জানিয়েছেন জাতীয় পুলিশের প্রধান আহমেদ রেজা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ সাম্প্রদায়িক বছরগুলোতে মধ্যে সবচেয়ে বড় সংকটে ইরান। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো হুমকি থমকিতে কাজ হবে না এমন হুঁশিয়ারি দিয়ে ইউরোপের 8 দেশের উপর আরোপ করা শুল্ক শতভাগ বাস্তবায়ন করা হবে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে নিজেদের স্বার্থ রক্ষা করা হবে। মার্কিন হুমকিতে গ্রিনল্যান্ড কোনোভাবেই অবস্থান পরিবর্তন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইভেন্স ফ্রেডেরিক নিলসেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর গ্রিনল্যান্ড দখল করতে আগ্রাসন পররাষ্ট্রনীতিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড রক্ষায় দেশটিতে ন্যাটোভুক্ত ইইউ দেশগুলোর সেনা পাঠানোর জেরে 8টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন মোড়ল ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ব্যবস্থা নিতে বৈঠকের ডাক দেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এতে আরও ক্ষেপেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, হুমকিতে কাজ হবে না। গ্রিনল্যান্ড দখল না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের সব পণ্যে 1 ফেব্রুয়ারি থেকে বাড়তি 10% শুল্ক কার্যকর হবে। গ্রিনল্যান্ড দখলে তিনি বল প্রয়োগ করবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প কোনো মন্তব্য করতে চাননি। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন বলে জানান তিনি। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, চাপের মুখে নতি স্বীকার করবে না গ্রিনল্যান্ড। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য ও শুল্ক হুমকিতে গ্রিনল্যান্ড অবস্থান পরিবর্তন করবে না। ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ড্যানিশ রাজ্য ও ন্যাটো কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। গ্রিনল্যান্ড বিষয়টি কঠিন ও উদ্বেগজনক। এটি কেবল ড্যানিশ রাজ্যের ক্ষেত্রেই নয়, একই সঙ্গে ন্যাটোর ভবিষ্যতের সঙ্গেও সম্পর্কিত। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা জোরদারের মধ্যে সোমবার সন্ধ্যায় গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ডেনিশ সেনারা। গাজায় ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। প্রেসিডেন্ট পুতিনকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া আমন্ত্রণটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ও আমেরিকা থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার অপেক্ষায় আছে। ট্রাম্পের সভাপতিত্বে বোর্ড অব পিস এ বসার জন্য হোয়াইট হাউস বিশ্বজুড়ে বিশিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছে। এই বোর্ডের অন্যান্য আমন্ত্রিত নেতাদের মধ্যে আছেন তুরস্ক, আর্জেন্টিনা, ভারত, পাকিস্তান, মিশর, জর্দান সহ বিভিন্ন দেশের সরকার প্রধান। এদিকে এক মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, ট্রাম্পের এই বোর্ড অফ পিসের স্থায়ী সদস্য হতে গুনতে হবে $100 কোটি। স্পেনে দ্রুতগতির 2টি ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে 40 জন হয়েছে, আহত অন্তত 120 জন। দক্ষিণাঞ্চলের কর্ডোবার কাছে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন দুটি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনার সঠিক তদন্তের প্রতিশ্রুতি দেন। উদ্ধার কাজ চলছে এখনও। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাস্থলে রেললাইনের ভাঙা অংশ জোড়া লাগানো অবস্থায় পাওয়া গেছে। নিহতদের পরিচয় নিশ্চিতে এর মধ্যে স্বজনদের ডিএনএ টেস্ট করা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে মিনিবাস ট্রাকের সংঘর্ষে অন্তত 14 শিশু নিহত হয়েছে, আহত বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার জোহানেসবার্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিক্ষার্থীদের বহনকারী বেসরকারি মিনিবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের বহনকারী মিনিবাসটি ওভারটেকের সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে 11 স্কুল শিক্ষার্থী প্রাণ হারায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। আহত মিনিবাসের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা। There was one of the kids lying like that. The victims included both primary and high school students. The bodies. দর্শক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সেখানে যুক্ত হচ্ছি। দিনের প্রধানমন্ত্রী বললেন, তার হাতটা, তারেক রহমান সাহেব হাতটা শক্ত করে ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। তোমার পিতা এবং মাতার পতাকায় তুমি ঊর্ধ্বে তুলে ধরো। আল্লাহর কি বিধান দেখেন, আল্লাহর কি ইচ্ছে দেখেন। আজকে আবার সেই তারই হাতে এই পতাকা চলে এসেছে। আজকের দিন এই কথাটা বারবার মনে পড়ছে। আমাদের নেতা যখন ফিরে আসেন দেশে, লক্ষ কোটি মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছে। সেদিন এয়ারপোর্ট থেকে ওই 300 ফুট মাত্র আধা ঘন্টা রাস্তা, এই আসতে প্রায় 4 ঘন্টা লেগেছে, তাই না? যখন তিনি স্টেজে দাঁড়ালেন, দাঁড়িয়ে যখন কথা শুরু করলেন, প্রথম কথাটাই তিনি বললেন কি, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান, তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। তিনি এই দেশে শান্তি সৌহার্দ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চান। বন্ধুগণ, এখানেই পার্থক্য। একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে বলে ধমকাচ্ছে। আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। দিস ইজ দ্য ডিফারেন্স। এটাই হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটা সেদিন আমাদের নেত্রীর শোক সভাতে, নাগরিক শোক সভাতে, রাজনীতি করেন না এমন অনেকেই বলেছেন যে যখন 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেল, তখন সমগ্র জাতি তো মুক্তি পেল। সবাই ভাবলো এবার একটা বড় রক্তাক্ত কাণ্ড হবে। যারা এই 15 বছর ধরে হত্যা, নির্যাতন, নিপীড়ন করেছে, এইবার মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, একটা রক্তপাত হবে। আমাদের নেত্রী তখন এভারকেয়ার হসপিটালের রোগশয্যায়। আমরা গিয়ে তাকে বললাম, নেত্রী, আপনার একটা বাণী দরকার মানুষকে ঠান্ডা রাখার জন্য। ওই অবস্থায় তিনি 4-5টা লাইন বলেছিলেন। তার মধ্যে প্রথমেই বলেছিলেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে আসুন আমরা নতুন করে বাংলাদেশ তৈরি করি। ডিবিসি ওয়ার্ল্ডে ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন।